আপনার সম্ভাব্য প্রার্থী আমাদের দল থেকে 237টা প্রার্থী ঘোষণা করা হয়েছে। সুতরাং সবাই দলমত নির্বিশেষে ধানের শীষের প্রচারণা করার জন্যই কিন্তু প্রার্থী ঘোষণা করা হয়েছে। চূড়ান্ত প্রার্থী কারা হবে যখন দলের তফসিল ঘোষণা হবে, নির্বাচনী তফসিল ঘোষণা হবে, যখন নির্বাচন হবে এগিয়ে আসতেছে, তখন যে দেখা যাবে। এখন যারা আছেন তারাই থাকবে নাকি পরিবর্তন আসবে সেটা তো পরের কথা। কিন্তু দল যাকে নমিনেশন দিবে, দল যদি একটা কলা গাছকেও দেয়, আমাদের দল মনে করে যে কলা গাছ যোগ্য, তাহলে সে কলা গাছকেই দিবে। কিন্তু কথা হচ্ছে নির্বাচনী প্রচারণায় বিভিন্ন জায়গায়, যেমন আমি আমার আসনে কথাই বলি, বিভিন্ন ধরেন এখানে 3-4টা প্রত্যেকটা আসনে কিন্তু গ্রুপিং আছে। সব নেতারা এই ধরেন আগে সাবেক এমপি, সাবেক মন্ত্রী যারা আছেন ওনারাই কিন্তু গ্রুপিংগুলো বেশি সৃষ্টি করছেন। কেননা আমাদের দলে চেইন অফ কমান্ডটা একেবারে বিগত 17 বছরে ভেঙে পড়েছেন। কেউ মানে নির্যাতিত নিপীড়িত হয়ে ঠিক মতো সাংগঠনিক কার্যক্রম চালাইয়া গেছেন, ধরে রাখছেন, কিন্তু সেইভাবে কিন্তু রিকভারিটা করতে পারেননি। গ্রুপিংটা সৃষ্টি হয়ে গেছে বেশি। এখন ধরেন আমি আপনার সাথে কথা বলে এটা একটা গ্রুপিং, অমুকের সাথে অমুক কথা বললে সেটা একটা গ্রুপিং, কিন্তু এই গ্রুপিংয়ে দলের অস্তিত্ব বিলীন হয়ে যায়। এটা কিন্তু আমাদের যারা সম্ভাব্য প্রার্থী তারা মনে হয় ভুলেই যায়, তারা ভুলে যান। তা আমাদের কথা হলো দল নমিনেশন যাকে মন চায় তাকে দিবে, সেটা দলের সিদ্ধান্ত। কিন্তু দলের জন্য যারা নমিনেশন প্রার্থী বা কর্মীরা আছেন, আমার কর্মী দেখা আপনি নমিনেশন পেয়েছেন, সেই জন্য আপনি আমাকে মূল্যায়ন করবেন না, আমার কর্মীকে ডাকবেন না, আমাকে ডাকবেন না, আপনি একাই 100 নিজে মনে করেন। আপনি কি মনে করেন শুধু আপনারই লোকজন আছে আপনাকে ভোট দিবে, আমাদের কি কোনো সমর্থন নাই? আমি শুধু আমারটা দিয়ে একটু বোঝানোর চেষ্টা করলাম। এটা কিন্তু প্রত্যেকটা আসনেই যে সমর্থন, যারা রাজনীতি করে তাদের কম বেশ সবারই একটা সমর্থন থাকে, সবারই একটা প্রিয় লোকজন থাকে। সেই জন্যে দলের নমিনেশন পাওয়ার পরে, যখন আপনার নমিনেশন দেওয়ার পরে যারা নমিনেশন সম্ভাব্য প্রার্থী হয়েছেন তাদের উচিত যে সবাইকে একসাথে নিয়ে ডেকে একসাথে প্রচারণা করা, একসাথে প্রত্যেকটা প্রোগ্রামে দলমত নির্বিশেষে মানে জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীকে সাথে নিয়ে গণসমাবেশ করবে, প্রচারণা করবে, উঠান বৈঠক করবে। তাহলে কি আর দলের ভিতরে ঐক্যবদ্ধতাটা থাকে? এখন আমি আপনাকে হিংসা করে, আপনাকে নমিনেশন দিছে, আপনাকে হিংসা করে আমি যাব না, বা আপনি আমাকে ডাকবেন না যে আমি এমপি হয়েই গেছি, এরকম করে কিন্তু দলের ভিতরে সমস্যার সৃষ্টি হচ্ছে। এবং দলের ভিতরে যারা কমিটি দিয়েছেন অতীত, তারা কিন্তু থানা কমিটিগুলা, আহ্বায়ক কমিটিগুলা, মূলদল থেকে শুরু করে কোথাও কিন্তু হাজার বলার পরেও জেলা কমিটিগুলা কিন্তু ভালোভাবে যাচাই বাছাই তেমন একটা করেনি। কেন আমরা দেখলাম যে আমাদের চাটখিলে যে একটা কমিটি দেওয়া হয়েছে, চাটখিল উপজেলা বিএনপি, গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন, সেটা নিয়েও আমি কথা বলেছি। সেইখানেও আমরা দেখলাম যে যেসব নেতা 15 বছর 20 বছর বাংলাদেশে ছিলেন না এই আন্দোলন সংগ্রামের সময়, কিন্তু তারা 5 তারিখের পরে এসে তারা এখন ওই সংগঠনের আহ্বায়ক হয়ে যায়, যুগ্ম আহ্বায়ক হয়ে যায়। তাহলে আমরা কি বলবো? তাহলে ত্যাগী যারা ছিল বাংলাদেশে, তারা যারা কাজ করছে, যারা দুর্দিনে বাড়ি ঘরে ঘুমাইতে পারে নাই, রাস্তাঘাটে ঘুমাইছে, আত্মীয় স্বজন বাড়িতে পর্যন্ত তারা ঘুমাতে পারে নাই, তাহলে তাদের অবস্থানটা কি হয়? এত কিছুর পরেও কেন যে তারা এখনো ছাড় পেয়ে যাচ্ছেন আল্লাহ ছাড়া কেউ জানে না। এর আগেও বলেছিলাম যে যারা এমপি থাকবেন, যারা এমপির প্রার্থী থাকবেন, যারা আগামীতে নমিনেশন পাবেন, তাদের হাতে কিন্তু দলের কমিটির কোনো দায়ভার রাখা উচিত না, এবং তাদের ডিসিশন অনুযায়ী, তাদের সুযোগ অনুযায়ী এরকম যেন কোনো নেতা বাছাই না করা হয়। কেননা তারা সবসময় তাদের নিজের লোকজনকেই টানবে। দলে গ্রুপিং থাকবে, 3-4টা গ্রুপিং সৃষ্টি, এটা আমি আর আপনি যতই চিৎকার করি এটা কিন্তু কমবে না। কেন এটা কমাতে পারছি না? একমাত্র একটা কারণে কমতো, যদি সেটা প্রত্যেকটা উপজেলা বলেন, থানা বলেন, ওয়ার্ড বলেন, ইউনিট বলেন, জেলা বলেন, মহানগর বলেন, যদি এগুলো নির্বাচনের মাধ্যমে কমিটি হতো তাহলে অবশ্যই গ্রুপিংটা কমতো। কিন্তু এখন তো নির্বাচন হচ্ছে না, এখন আমাদের একটাই চলছে, মানে চলছে গাড়ির যাত্রা বাড়ি, সেই একটা কমিটি। বিগত বহু বছর থেকে আমরা দেখতেছি যে আহ্বায়ক কমিটির উপরেই কিন্তু আমাদের এই সংগঠন চলতেছে।
ধরেন আপনি 5 জনের, 7 জনের, 11 জনের, 3 জনের একটা কমিটি দিয়ে দিল, বা 31 সদস্যের, 41 সদস্যের, এভাবেই কিন্তু কমিটি চলতেছে। পূর্ণাঙ্গ কমিটির আর মুখ দেখে না। অথচ কিন্তু এই সংগঠনের নিয়ম আমাদের জাতীয়তাবাদী দলের গঠনতন্ত্র মোতাবেক যে আবার কমিটি দিলে 1.5 মাস কিংবা 2 মাস বা সর্বোচ্চ 3 মাস এর ভিতরে কিন্তু পূর্ণাঙ্গ কমিটি দিতে হবে। কিন্তু আমাদের দলে সেটা আমরা দেখছি না, কোথাও পূর্ণাঙ্গ কমিটি হচ্ছে না, কোনো সংগঠনেরই হচ্ছে না। সেজন্যই দলের কমিটিগুলো এরকম দুর্বল হয়ে আছেন, এবং যারা কমিটিতে থাকার কথা না তারাই আজকে চেয়ারে যেয়ে বসেন। আর যারা দীর্ঘ রাজনীতি করে এ পর্যন্ত এসেছেন তাদের অস্তিত্ব থাকে ওই মাঠের কোনায়, তারা চেয়ারে বসে দর্শকের সারিতে, তাদের কোনো অস্তিত্ব নেই। তাহলে এই ধরনের বৈষম্যগিরিতা যদি দল থেকে দূর না করা হয় তাহলে কিন্তু আমাদের দলের জন্য ক্ষতিকর, আমাদের জন্য ক্ষতিকর। তা আমি অবশেষে আপনাদেরকে একটাই কথা বলবো, যারা আমার লাইভটা শুনতেছেন এবং যারা দেখতেছেন তারা আপনারা লাইভটা শেয়ার তো করবেন, পাশাপাশি আমার সাথে বহু নেতারাও অ্যাড আছেন। আমি সবার উদ্দেশ্যে বলবো যে সবার আগে আমাদের বাংলাদেশ, তারপরে হলো আমাদের জনগণ, তারপর হলো আমাদের নেতৃত্ব যদি এমন দুর্বল হয়, নেতৃত্ব যদি কর্মীদেরকে টেনে না নিতে পারে, গ্রুপিং করে যদি আপনার কর্মীকে আমি ছুঁড়ে ফেলে দিই, আমার কর্মীকে আপনি ছুঁড়ে ফেলে দেন, দল কিন্তু একটাই করি আমরা, জাতীয়তাবাদী দল। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা মাথায় রেখে সবাইকে টেনে নিয়ে একত্রিত হয়ে যে অভিভাবক, যে আগামীতে নির্বাচন করবেন, এমপি হবেন, সংসদে যাবেন, মন্ত্রী হবেন, তার আচরণ হওয়া উচিত জনগণের সাথে মিশে যাওয়া, একজন কর্মীকে নেতার চেয়ে বেশি সম্মান করা। তাহলে যে সেই দলের কর্মীগুলা শক্ত থাকে, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছিলেন, এবং জনাব তারেক রহমান সাহেব তিনি কিন্তু দূর প্রবাসে বসেও কিন্তু এই কমিটিগুলো আগলায় রাখার জন্য, সবাইকে একত্রিত করার জন্য বারবার দিনের পর দিন, বছরের পর বছর উনি কিন্তু পরিশ্রম করেই যাচ্ছেন, সবাইকে একসাথে নিয়ে তৃণমূলকে প্রাধান্য দিচ্ছেন। তাহলে সেটা তো এখন আমরা পাচ্ছি না, সেটার গন্ধও আমরা দেখতেছি না। তবে আমরা একটা কথা বলবো, এগুলো থেকে বেরিয়ে আসেন, তৃণমূল কর্মীদেরকে সম্মান করেন, ত্যাগী নির্যাতিত নেতৃবৃন্দদেরকে সম্মান করেন, দলের সম্মান অনেক ঊর্ধ্বে চলে যাবে। তারপর আরেকটা জিনিস যেটা হলো আপনার নেতাদের পিএস, আমি বলতে চাই, আরেকদিনও বলবো কিন্তু আজকেও বলতেছি, যে সমস্ত নেতারা আছেন, সিনিয়র নেতৃবৃন্দরা, আপনারা যারা সংসদে যাবেন আশা করতেছেন, আপনাদের পিএসদের সম্মান বেশি কর্মীর থেকে। কেন, একজন কর্মী ফোন দিলে নেতা ধরবে, কথা বলবে, বুঝলাম ব্যস্ত থাকে, অনেক কিছু থাকে, কিন্তু পিএস এর যন্ত্রণায়, পিএস মানে পাত্তাই দেয় না কর্মীদেরকে। এরকম আমার কাছে অনেকেরই ফোন আসছে যে নেতাদের কাছে ফোন দিলে নেতারা এখনই কথা বলে না, ভবিষ্যতে কি বলবে। এই সমস্ত মন মানসিকতা দূর করতে হবে। জাতীয়তাবাদী দল যারা করেন, জাতীয়তাবাদী দলকে যারা ভালোবাসেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ যারা বিশ্বাস করেন, তারা অবশ্যই এগুলো পরিত্যাগ করতে হবে। দলের কর্মীদেরকে মূল্যায়ন করতে হবে, নির্যাতিতদেরকে মূল্যায়ন করতে হবে।